সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ইউনিকি স্কুল অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। এবং আজকে আমাদের যে আলোচনা হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত যে বিষয়গুলো থেকে প্রশ্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বিগত সালের অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এবং বিগত বছরে যে বাতিলকৃত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে আলোচনার বিষয়। এবং সবার আগে আজকে লাইভের শুরুতে জাস্ট এটাই বলবো যে আমার সাউন্ডটা একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু খেয়াল করবেন, সবাই একটু আমাকে জানাবেন যে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। এবং সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিবেন এবং শেয়ার করে দেওয়ার জন্য বলা হচ্ছে খুব দ্রুত। এবং আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান যে পাঠগুলো থেকে মূলত প্রশ্ন করে সেটা হচ্ছে তোমাদের যে এইচএসসি লেভেলের প্রশ্ন। এইচএসসি তে তোমরা যে পড়াশোনা করেছো সেই এইচএসসি লেভেল থেকে প্রশ্ন হয়ে থাকে হচ্ছে 70 থেকে 80% প্রশ্ন। তারপরে হচ্ছে হায়ার লেভেলের অ্যাকাউন্টিং স্টাডি থেকে হায়ার লেভেলের যে অ্যাকাউন্টিং স্টাডি থাকে সেই হায়ার লেভেলের অ্যাকাউন্টিং স্টাডি থেকে প্রশ্ন হয়ে থাকে 10% থেকে 20% প্রশ্ন। এবং হচ্ছে আইএসবি অর্থাৎ বিভিন্ন যে হিসাব সম্পর্কিত যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আইএসবি, আইএফআরএস, গ্যাপ অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতিমালা, গ্যাপ, এফএসবি অর্থাৎ আন্তর্জাতিক হিসাব মান বা আন্তর্জাতিক হিসাবের বিভিন্ন প্রতিষ্ঠান। এখান থেকে প্রায় কিছু প্রশ্ন এখান থেকে হয়ে থাকে, ধরলাম 5% থেকে 10% প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। তো এই হচ্ছে সাধারণত প্রশ্নগুলো হয়ে থাকে। তো সবচেয়ে বেশি প্রশ্ন হয় হচ্ছে এইচএসসি তে তোমরা যে অ্যাকাউন্টিংটা পড়েছো সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। এবং আমরা আজকে দেখবো যে অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো করে আমরা ফার্স্টে হচ্ছে 24-25 সেশনের একটা প্রশ্ন আমরা একটু দেখে নিব। 24-25 সেশনে কি কি প্রশ্ন হয়েছিল। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়, তোমরা যারা উত্তরগুলো পারো তারা ঝটপট উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। এবং সবাইকে একটি অনুরোধ, সেটা হচ্ছে লাইভটি তোমরা দ্রুত শেয়ার করে দাও, এবং সর্বশেষ সময় পর্যন্ত তোমরা লাইভটিতে থাকার চেষ্টা করবে এবং প্রশ্নগুলো শিখার চেষ্টা করবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন পাঠগুলো থেকে বিগত সালে প্রশ্ন এসেছে। কোনটি পরিবর্তনশীল ব্যয়, এটা হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণীর একটা প্রশ্ন এবং এটাকে আমরা যদি বলি এটা আবার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে ওই প্রশ্নটি হতে পারে, দুইটা অর্থাৎ আর্থিক বিবরণী অথবা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে মূলত এই প্রশ্নটি করা হয়েছে। এবং এখানে পরিবর্তনশীল ব্যয় আমরা একটু খেয়াল করি, সাধারণত আমরা অর্থনীতিতেও পড়েছি মোট ব্যয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। এই মোট পরিবর্তনশীল ব্যয়ের সাথে মোট স্থিতিশীল ব্যয় যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে এই দুটো সমষ্টি হচ্ছে একটা প্রতিষ্ঠানের মোট ব্যয় হয়ে থাকে। মোট পরিবর্তনশীল ব্যয়কে আবার মোট চলতি ব্যয়ও বলা হয়, অর্থাৎ যে সমস্ত ব্যয় উৎপাদনের সাথে সাথে পরিবর্তিত হয় সেটাকে বলা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। মনে করো একটা প্রতিষ্ঠানে, উৎপাদনকারী প্রতিষ্ঠানে তারা যত বেশি উৎপাদন করবে তত বেশি কাঁচামালের প্রয়োজন, যত বেশি তারা উৎপাদন করবে তত বেশি বিদ্যুৎ বিল প্রয়োজন, যত বেশি উৎপাদন করবে তত বেশি মজুরি
ব্যয় প্রয়োজন। তাহলে যে সমস্ত ব্যয়গুলো উৎপাদন যত বেশি তত বেশি, উৎপাদন কমলে আবার এই ব্যয়গুলো কমবে, এই সমস্ত ব্যয়গুলোকে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর যে সমস্ত ব্যয়গুলো কারবারের উৎপাদনের সাথে পরিবর্তনশীল হয় না অর্থাৎ স্থির থাকে, সেগুলোকে বলা হচ্ছে স্থিতিশীল ব্যয়। যেমন হচ্ছে কারখানার ভাড়া, কারখানার বীমা খরচ, আর সরলরৈখিক পদ্ধতিতে কারখানার অবচয়, যেটা প্রত্যেক বছর সমান থাকে। এবং এই ধরনের অর্থাৎ এই ধরনের ব্যয়গুলোকে বলা হচ্ছে স্থিতিশীল বা স্থির ব্যয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? দেখেন, বীমা খরচ, বীমা খরচটা হচ্ছে স্থির ব্যয়, বীমা খরচটি হচ্ছে কি স্থির ব্যয়। আচ্ছা, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল এটি কিন্তু পরিবর্তনশীল ব্যয়, কারণ আমরা যত বেশি উৎপাদন করব কাঁচামাল তত পরিবর্তন হবে, এটাই কিন্তু পরিবর্তনশীল ব্যয়। আমরা বাকি অপশনগুলো একটু দেখে নিব। ব্যবস্থাপকের বেতন, ব্যবস্থাপকের বেতন এটা প্রতিষ্ঠানের একটি ব্যয়, পরিচালন ব্যয়, কিন্তু এটা পরিবর্তনশীল ব্যয় না। কলকবজা সরল রৈখিক অবচয়, কলকবজা সরল রৈখিক অবচয় প্রত্যেক বছর একই, এটা উৎপাদনের সাথে সাথে পরিবর্তন হয় না, সো এটি একটি স্থিতিশীল ব্যয়। তাহলে উত্তর হচ্ছে কোনটি? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল। আচ্ছা, এই পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে একটি প্রশ্ন হচ্ছে দুজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত 2:1, তৃতীয় জনকে 5/1 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? আচ্ছা, এটা হচ্ছে অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন এসছে। এখানে নতুন অনুপাত থেকে প্রশ্ন আসে, অনেক সময় ত্যাগ অনুপাত থেকে প্রশ্ন আসে। তো আমরা এখন এই পর্যায়ে দেখবো হচ্ছে নতুন অনুপাত। ধরলাম ক এবং খ তারা দুজন পার্টনার, ক এবং খ এর অনুপাত হচ্ছে কত? ক এর অনুপাত হচ্ছে 2, খ এর অনুপাত হচ্ছে 1। এখন একটু খেয়াল করি, তারা থার্ড একজন পার্টনারকে অর্থাৎ গ কে তারা কি করলো? 5/1 অংশ মুনাফা দিবে বলে, 1 অংশ মুনাফা দিবে বলে তারা নতুন অংশীদার হিসেবে আনলো। এবং নতুন অংশীদার হিসেবে আনার পরে দেখা যাবে কি তাদের তিনজনের মুনাফার ব্যাপারটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি যে তিনজনের মুনাফাটা কেমন হবে। তো ফার্স্টে আমরা একটু দেখবো যে এই জিনিসটা একটু খেয়াল করব। দেখো, অর্থাৎ ক অ্যাকচুয়ালি কত পায় মুনাফা? ক অ্যাকচুয়ালি মুনাফা পায় হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ ক খ এর মধ্যে টোটাল ছিল হচ্ছে 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে ক, 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে খ। একটু দেখি, 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে খ। এখন তারা গ কে বলছে কতটুক দিবে ভাই? তারা গ কে বলছে 5/1 ভাগ দিবে। তারা গ কে বলছে কত? 5/1 ভাগ দিবে। আচ্ছা, তাহলে গ কে যদি 5/1 ভাগ দিয়ে দেয় তাহলে টোটাল ভাগ হয়ে যাবে এখন কয়টা? টোটাল ভাগ হয়ে যাবে এখন 5টা। 5/1 যদি তারা মিস্টার গ কে দিয়ে দেয় তাহলে বাকি 5/4 ভাগ কি করবে? তারা নিজেদের মধ্যে ভাগ করবে, অর্থাৎ ক এবং খ ভাগ করে নিবে। ক এবং খ কত ভাগ ভাগ করে নিবে? ক এবং খ ভাগ করবে হচ্ছে 5/4 ভাগ। তাহলে আমরা একটু দেখি, ক এবং খ যদি 5/4 ভাগটাকে ভাগ করে তাহলে নতুন যে অনুপাতটা সৃষ্টি হবে সেটা আমরা একটু দেখব। অর্থাৎ 5 অংশের মধ্যে 1 অংশ তারা গ কে দিচ্ছে, বাকি 4 অংশ মিস্টার ক এবং মিস্টার খ দুজনে ভাগ করে নিবে। তাহলে এক্ষেত্রে নতুন অনুপাতটা দাঁড়াচ্ছে ঠিক এইভাবে। আমরা যদি একটু লব-হর গুলোকে গুণ করে নেই সেক্ষেত্রে আমরা একটু দেখব এভাবে। আচ্ছা, এখন যেহেতু আমরা দেখতেছি যে 15 ভাগ, টোটাল 15 ভাগ, এখানেও আমাদেরকে 15 ভাগ করে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা 15 ভাগ করে নেই তাহলে হবে কত? এখানে আমাদেরকে 15 ভাগ করতে হলে কি করতে হবে ভাই? 15 যদি করতে হয় এখানে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে, কারণ অলরেডি 5 আছে। 3 দিয়ে গুণ করলে কি হবে? 15 হবে। আমরা হরকে অর্থাৎ হরকে যত দিয়ে গুণ করব লবকেও ঠিক ওই সংখ্যাটা দিয়েই আমরা গুণ করব। তাহলে আমরা হরকে গুণ করলাম কত দিয়ে? 3 দিয়ে। তাহলে লবকেও আমরা গুণ করব 3 দিয়ে। এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে সিস্টেমটা কি 15 মিলাইতে হবে। তাহলে 5 অলরেডি আছে, 3 দিয়ে গুণ করলে 15 হবে, এবং হর যত দিয়ে গুণ হবে লবও ঠিক তত দিয়েই গুণ হবে। তখন হবে কত? 15/3। এখন আমরা এখান থেকে অনুপাত পেয়ে গেলাম হচ্ছে কত? 8:4:3। আশা করি সবাই উত্তরটি পেয়ে গেছি এই মুহূর্তে, যে উত্তর হচ্ছে নতুন অংশীদার অনুপাত হচ্ছে কত? 8:4:3।
ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, পণ্যের খরচ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ক্রয় সম্পর্কিত ব্যয়। পণ্যের খরচ বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কারখানায় যে পণ্যগুলো আছে সেই পণ্যের ক্রয় সম্পর্কিত ব্যয়, যেটা ক্রয়ের সাথে রিলেটেড। পণ্যের খরচ বলতে কারখানার ব্যয় পর্যন্ত যে ব্যয়গুলো হয় সেগুলোকে বোঝায়, অর্থাৎ ক্রয় সম্পর্কিত যে ব্যয়। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে ক্রয় সম্পর্কিত ব্যয় কোনটা? কারখানার যে ভাড়া, কারখানার যে ভাড়া সেটা, আচ্ছা কোনটি অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, কারখানার ভাড়াটা কিন্তু কারখানার সাথে রিলেটেড, সো এটা পণ্যের ক্রয় সংক্রান্ত একটি ব্যয়। সো এটা কিন্তু এটা উত্তর হিসাবে নেওয়া যাবে না। উৎপাদন সরঞ্জামের অপচয়, আচ্ছা যদি সরঞ্জামের অপচয় থাকতো, শুধুমাত্র সরঞ্জামের অপচয়, তখন কিন্তু পণ্যের ক্রয় সম্পর্কিত ব্যয় হতো না। কিন্তু এখন বলছে উৎপাদন সরঞ্জামের ব্যয়, উৎপাদন সরঞ্জামের অপচয়, অর্থাৎ উৎপাদন সরঞ্জামের অপচয়টা কিন্তু কারখানার সাথে রিলেটেড এবং কারখানায় পণ্য উৎপাদন হয়। হ্যাঁ, সেক্ষেত্রে এটা পণ্যের খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাহলে এটাকে আমরা উত্তর হিসেবে নিব না। আর ভাই প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি তো ভাই এটা অবশ্যই কারখানার সাথেই যুক্ত, পণ্যের খরচের সাথেই যুক্ত, কারণ একটা পণ্য যখন উৎপাদন করবে সেই উৎপাদনের সাথে এটা যুক্ত। সো এটাও উত্তর হবে না। আমরা উত্তর হিসেবে কোনটা নিতে পারি? প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন, এটা হচ্ছে পরিচালন ব্যয় এবং এটা হচ্ছে পণ্যের বিক্রয়ের সাথে রিলেটেড। সো এটা পণ্যের যে ক্রয়ের অর্থাৎ পণ্য উৎপাদনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সো উত্তর হচ্ছে এটা। আমরা একটু উত্তরটা দেখে নিব। উত্তর হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন। সবাইকে খুব দ্রুত লাইভটি একটু শেয়ার করার জন্য অনুরোধ থাকলো, সবাই একটু দ্রুত লাইভটি একটু শেয়ার করবেন। ওকে, এই পর্যায়ে আমরা একটি ম্যাথ দেখে নিব। ডিসেম্বর 31, 2022 তারিখে আদিপ লিমিটেডের চলতি সম্পদ 1,20,000 টাকা, চলতি মূলধন 30,000 টাকা এবং ওই তারিখে তড়িৎ অনুপাত, তারল্য অনুপাত, দ্রুত অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, কথাগুলো একই, খেয়াল করতে হবে। তড়িৎ অনুপাত, তারল্য অনুপাত, দ্রুত অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, এ ধরনের থাকলে সবগুলো কথা কিন্তু একই। আচ্ছা, তারল্য অনুপাত হচ্ছে কত? 0.35 অনুপাত 1 হলে তড়িৎ সম্পদ কত? আমাদের থেকে তড়িৎ সম্পদ চাচ্ছে। আচ্ছা ভাই, আমরা একটু দেখি ফার্স্টে তড়িৎ অনুপাতের যে সূত্রটা, এটা একটু আমরা দেখবো। আচ্ছা, তড়িৎ অনুপাতের সূত্রটা একটু আমরা দেখবো। তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে কি? তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায়। তরল দায় না, অ্যাকচুয়ালি বর্তমানে চলতি দায় দিয়ে ভাগ করা হয় বর্তমান আধুনিক নিয়মে, অর্থাৎ তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের তড়িৎ অনুপাত এবং এটার আদর্শ হচ্ছে 1:1, অর্থাৎ তরল সম্পদ যদি 1 টাকা হয়, তরল দায়ও 1 টাকা হলে ভালো। তরল সম্পদ যদি 100 টাকা হয়, তরল দায়ও 100 টাকা হলে ভালো, এই ধরনের। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি। এখানে আমাদেরকে এই প্রশ্নটার উত্তর যদি আমরা বের করতে চাই, আমাদের একটাই ক্লু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে চলতি মূলধন। চলতি মূলধন হচ্ছে কত ভাই? 30,000 টাকা। এখন এখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে কি? তড়িৎ সম্পদ বের করতে হবে। আচ্ছা, তরল সম্পদের একটা সূত্র আছে। তরল সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে যখন আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিব, অগ্রিম যত খরচ আছে এই খরচগুলো বাদ দিব, তখন সেটাকে বলা হচ্ছে তরল সম্পদ। তো এখানে যেহেতু ভাই চলতি সম্পদ আছে শুধুমাত্র, এখানে কোনো মজুত পণ্যও নাই, অগ্রিম খরচও নাই, তো সেক্ষেত্রে চলতি সম্পদটাই এখানে তরল সম্পদ হিসেবে বিবেচিত হবে। কেন চলতি সম্পদটা এখানে তরল সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে? কারণ এই প্রশ্নটাতে আমরা কোনো সমাপনী মজুত পণ্যকেও দেখতে পাচ্ছি না, কোনো ধরনের অগ্রিম ব্যয়কেও আমরা দেখতে পাচ্ছি না। সো চলতি সম্পদটাই এখানে তরল সম্পদ হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে চলতি সম্পদ এবং চলতি দায়গুলোকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করব আমরা এটা দেখি। আমরা জানি যে চলতি মূলধন সমান, একটু করে নিচে লিখবো এটা কারণ আমাদেরকে ম্যাথটা এখানে সলভ করতে হবে। চলতি মূলধন সমান হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়।
চলতি মূলধন সমান হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, অথবা এটা চলতি মূলধন না থেকে প্রশ্নে কার্যকরী মূলধন থাকতে পারতো, কার্যকরী মূলধন থাকলেও একই হবে, চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। আচ্ছা, এখানে চলতি মূলধন কত দেওয়া আছে ভাই? 30,000 টাকা, এবং চলতি সম্পদ দেওয়া আছে কত ভাই? 1,20,000 টাকা। আর চলতি দায় আমরা বের করব, চলতি দায়কে আমরা এক্স ধরলাম। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, 1,20,000 থেকে 30,000 বাদ গেলে এক্স এর মান হচ্ছে কত ভাই? 90,000। রাউন্ড ফিগার থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু কোনো ধরনের ক্যালকুলেটর থাকবে না, সো প্রশ্ন এরকম রাউন্ড ফিগারে এই প্রশ্নগুলো হবে। রাউন্ড ফিগারে প্রশ্নগুলো থাকবে, ম্যাক্সিমাম টাইম এভাবেই থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে তড়িৎ অনুপাত দেওয়া আছে কত? 0.35, এবং আমাদের প্রশ্ন হচ্ছে তড়িৎ সম্পদ বের করতে হবে। তড়িৎ সম্পদকে আমরা এক্স ধরলাম, আর চলতি দায় আমরা ভাই অলরেডি বের করে ফেলছি। চলতি দায় হচ্ছে কত? 90,000। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন কি করব? এক্স এর মান যদি বের করতে চাই, এই 90,000 এর সাথে 0.35 মানে 0.35 আমাদের কি করতে হবে ভাই? এই 0.35 আমাদের গুণ করতে হবে। তাহলে 90,000 এর সাথে আমরা এখন কি করব? 90,000 এর সাথে 0.35 আমরা গুণ করে দেব। 0.35 যদি আমরা গুণ করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এবং কিভাবে আমরা পরীক্ষাতে খুব কম সময়ে 0.35টা গুণ করব একটু খেয়াল করি। আচ্ছা, ফার্স্টে আমরা একটা জিনিস চিন্তা করি, 10% মানে কি ভাই? 10% মানে একটা শূন্য বাদ। তাহলে 90,000 এর 10% কত হবে? 9,000। এবার আমরা 30% চিন্তা করি। 90,000 এর 30%, 10% যদি 9,000 হয়, 30% 3 গুণ হবে, 3 নং কত? 27,000। আরও বাকি থাকে কত? 5%। তাহলে 10% যদি ভাই 9,000 হয়, তাহলে 5% কত হবে? 5% হচ্ছে 4,500। তাহলে আমরা এভাবে হিসাব করব, 90,000 এর 30% হচ্ছে কত ভাই? 90,000 এর 30% হচ্ছে ভাই 27,000। আরো আমাদের বাকি থাকে কত ভাই? বাকি থাকে হচ্ছে 5%, 4,500। 10% যদি 9,000 হয়, 5% হবে 4,500। তাহলে এই দুইটা আমরা যোগ করে দিই, তাহলে সহজে আমরা 35% বের করতে পারি। আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 31,500। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা আশা করব যে এই উত্তরটা তোমরা বুঝতে পেরেছো যেভাবে আমি সলভ করেছি, এবং ভিডিওটি কিন্তু আমাদের পেজে সেভ থাকবে। সো তোমরা পরবর্তীতে আবারও দেখার একটি সুযোগ থাকবে, এবং ভিডিওটি তোমরা কিন্তু শেয়ার করে তোমরা তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো। সেক্ষেত্রে তোমরা তোমাদের যে বন্ধুরা আছে তারা দেখতে পারবে, এবং তোমরা পরবর্তীতে যে কোনো সময় এই কাজ এই যে প্রশ্নগুলো সলভটা আবারও দেখতে চাইলে তোমরা কিন্তু তখন দেখতে পারবে। ওকে, আমরা উত্তর দেখে নিলাম যে 31,500। এখন আমরা চলে আসব যে কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়, এটা একটু দেখি। আচ্ছা, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলোকে হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে হিসাব সংশ্লিষ্ট যারা পক্ষ আছে, অভ্যন্তরীণ, বাহ্যিক, এই সমস্ত পক্ষসমূহের নিকট যাবতীয় তথ্যগুলোকে হিসাব সংশ্লিষ্ট তথ্যগুলোকে সরবরাহ করা। এখন এই হিসাব সংশ্লিষ্ট তথ্যগুলো সরবরাহ করার জন্যই কিন্তু কি করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এখন এই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত এই হিসাব তথ্যের ব্যবহারকারীদের জন্য। একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী থাকে, একটা বাহ্যিক ব্যবহারকারী থাকে। এখন অ্যাকচুয়ালি এটা কার জন্য করা হয়? প্রাথমিকভাবে এটা কার জন্য করা হয়? ধরে নিলাম তুমি বাংলাদেশের যে কোনো দুটো ব্যাংকে তুমি টাকা জমা রাখতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি তো অবশ্যই তারল্য যাচাই করবে যে কোন ব্যাংকে তারল্য অবস্থা ভালো আছে, আমি সেই ব্যাংকে টাকা জমা রাখবো। এখন তারল্য যদি তুমি জানতে চাও ব্যাংকগুলোর, সেক্ষেত্রে তুমি কি করবে? ওই ব্যাংকগুলোর ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে তাদের বিগত সালের আর্থিক বিবরণী কিন্তু সম্পূর্ণ প্রকার কোথায় থাকে? ওয়েবসাইটে দেওয়া থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো। তুমি দুইটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যদি তুমি তুলনা করো, সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে কোন ব্যাংকটার আর্থিক অবস্থা ভালো, এবং সেই ব্যাংকেই তুমি কি করবে? সেই ব্যাংকেই তুমি টাকাগুলো জমা করবে। এবং এই ব্যাংকগুলো কিন্তু কি করবে? তাদের বিনিয়োগকারীদের জন্য, তাদের বিনিয়োগকারীরা যেন খুব সহজে
বুঝতে পারে, কোন অর্থাৎ তাদের ব্যাংক যে ভালো আর্থিকভাবে তারা সচ্ছল, এই জিনিসটা যেন বুঝতে পারে, তারা সুন্দরভাবে তাদের আর্থিক বিবরণীটা কি করে ওয়েবসাইটে দিয়ে রাখে। তাহলে এই আর্থিক বিবরণী প্রাথমিকভাবে তারা দিয়ে রাখে কার জন্য? তারা প্রাথমিকভাবে দিয়ে রাখে তাদের যারা বিনিয়োগকারী আছে তাদের জন্য। আর বিনিয়োগকারীরা কেমন ব্যবহারকারী? বিনিয়োগকারীরা হচ্ছে আর্থিক তথ্যের বহিঃস্থ ব্যবহারকারী। সাধারণত একটা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী আছে সে আর্থিক বিবরণীটা করে রাখে কাদের জন্য? তাদের যারা বহিঃস্থ ব্যবহারকারী আছে, অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানটার সাথে সংশ্লিষ্ট, ভবিষ্যতে সংশ্লিষ্ট হবে বা অলরেডি সংশ্লিষ্ট আছে, তাদেরকে জানানোর জন্য সাধারণত কি করে থাকে? এই আর্থিক বিবরণীটা প্রাথমিকভাবে দিয়ে থাকে। সো আমরা সরাসরি উত্তরে চলে যাব। উত্তর হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। উত্তর হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। এ পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন দেখব যে নিচের কোন হিসাবটির সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে? খতিয়ান করার পরে এবং সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে। আমরা জানি সমাপনী জাবেদা কি। সমাপনী জাবেদা এটা হিসাব চক্রে আমরা পড়েছিলাম। সমাপনী জাবেদা কি? সমাপনী জাবেদা হচ্ছে একটি কারবার প্রতিষ্ঠানের যে সমস্ত আয় ব্যয় থাকে সেই আয় ব্যয়গুলোকে সংশ্লিষ্ট হিসাব বছরে বন্ধ করে দেওয়া। কারণ সংশ্লিষ্ট হিসাব বছরে হিসাব পরবর্তী রেওয়া মিল যেটা প্রস্তুত হবে সেই হিসাব পরবর্তী রেওয়া মিলে এই আয় এবং ব্যয়ের কোনো প্রয়োজন নেই। একটা প্রতিষ্ঠান তাদের সঠিক আর্থিক অবস্থা জানার জন্য সাধারণত তাদের প্রয়োজন হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই তিনটা থাকলেই হয়। অর্থাৎ সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি করে? তাদের সমস্ত আয় এবং সমস্ত ব্যয়কে বন্ধ করে দেয়। অর্থাৎ আমরা এখন আয় এবং ব্যয় খুঁজে নিব। অর্থাৎ সাধারণত আয় এবং ব্যয় বন্ধ করে দেয়। সো আমরা এখন আয় এবং ব্যয় খোঁজার চেষ্টা করব এখান থেকে। পরিষেবায় আমরা প্রথমেই কিন্তু আয় পেয়ে গেছি। সো এটাই হচ্ছে উত্তর। এরপরেও আমরা দেখি আর কোনো ব্যয় পাই কিনা। সরবরাহ সরবরাহ মানে হচ্ছে সাপ্লাইজ। সাপ্লাইজ প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সম্পদকে কি বন্ধ করা হবে? সম্পদকে কখনো বন্ধ করা হবে না। আগাম প্রদত্ত বীমা, অগ্রিম প্রদত্ত বীমা, অগ্র প্রদত্ত বীমা, এটা কিন্তু সম্পদ প্রতিষ্ঠানের। সো এটাকেও কিন্তু কখনো বন্ধ করা হবে না। সঞ্চিত অবচয়, সরঞ্জাম, সরঞ্জামের অবচয়, এটা হচ্ছে বিপরীত সম্পত্তি। সঞ্চিত অবচয় যেটা পুঞ্জীভূত অবচয়। সো সম্পদ তো বা এটা বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ কখনো বন্ধ হবে না। বিপরীত সম্পদ কখনো বন্ধ হবে না। সো আমাদের উত্তর হচ্ছে কোনটি? পরিষেবায়, যেহেতু আমরা সমাপনী দাখিলার মাধ্যমে আয় এবং ব্যয়কে বন্ধ করব। আমাদের উত্তরটি আমরা দেখে নিলাম যে পরিষেবায়। এ পর্যায়ে আরেকটি প্রশ্ন, নিম্নের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণে একটি দায় কমবে আরেকটি দায় বাড়বে? আমরা হিসাব সমীকরণের পরিবর্তনে শিখেছিলাম যে একটি সম্পদ বাড়লে একটি দায় বাড়ে, একটি সম্পদ কমলে একটি দায় কমবে, একটি নির্দিষ্ট সম্পদ বাড়লে অপর আরেকটি সম্পদ কমে, একটি দায় বাড়লে অপর আরেকটি দায় কমবে। সো এখন আমরা দেখে নিব যে একটি দায় কমবে আরেকটি দায় বাড়বে। কোথায় একটি দায় বাড়তেছে আরেকটা দায় কমতেছে আমরা একটু দেখি। ধারে সেবা প্রদান। ধারে সেবা প্রদান করলে হয় কি? ধারে সেবা প্রদান করলে হচ্ছে আয় বাড়ে। আয় বাড়লে কি হয় ভাই? ওই বাড়ে। আর ধারে সেবা প্রদান করলে হচ্ছে দেনাদার বৃদ্ধি পায়। সো দেনাদার যেহেতু বৃদ্ধি পায়, দেনাদার আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ এল প্লাস। সো এটা উত্তর হচ্ছে না। পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান। পাওনাদারকে যদি চেকের মাধ্যমে প্রদান করি, পাওনাদার কমে যাচ্ছে এল মাইনাস। চেকের মাধ্যমে প্রদান করলে চেক ব্যাংক জমা কমে যাচ্ছে। ব্যাংক জমা কমে যাওয়া মানে সম্পদ কমে যাওয়া, এ মাইনাস। এটাও মিলতেছে না। এটাও আমরা উত্তর হবে না, আমাদের উত্তর হবে না। পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান। পাওনাদার সে আমি তার কাছ থেকে টাকা পাবো, পাওনাদার অর্থাৎ সে আমার কাছ থেকে টাকা পাবে এবং তাকে আমি একটা কি করতেছি? বিল ধরা দিচ্ছি, একটা প্রদেয় বিল ধরা দিচ্ছি। প্রদেয় বিলের মাধ্যমে পাওনাদারকে আমি বিলে ট্রান্সফার করে ফেলতেছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি? আমার একটি প্রদেয় বিল বেড়ে যাবে এবং আমার পাওনাদার কমে যাবে। তো পাওনাদার যখন কমে যাবে, পাওনাদার কমে গেলে আমার কি হবে ভাই? আমার প্রতিষ্ঠানের দায় হ্রাস পাবে। আমার প্রতিষ্ঠানের দায় হ্রাস পাবে। আবার একইভাবে যখন পাওনাদারকে আমি প্রদেয় বিলে কনভার্ট করে ফেলতেছি, প্রদেয় বিলটা বেড়ে যাচ্ছে। প্রদেয় বিলটাও প্রতিষ্ঠানের জন্য একটা দায়। সো প্রদেয় বিল বেড়ে গেলে দায় বেড়ে যাচ্ছে। সো আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে এটা, কারণ এখানে দায় হ্রাস পাচ্ছে এবং একই সাথে দায় বৃদ্ধি পাচ্ছে। দেনাদারের চেক প্রত্যাখ্যান। দেনাদার আমাকে একটা চেক দিছিল, সেই চেকটা ব্যাংকে নিয়ে গেছে। ব্যাংকে নিয়ে যাওয়ার পরে প্রত্যাখ্যান হয়ে গেছে। প্রত্যাখ্যান হয়ে যাওয়ার পরে কি হবে? আমার সেই দেনাদার কি আমাকে পেমেন্ট করতে পারছে? সেই দেনাদার যেহেতু পেমেন্ট করতে পারে নাই, সেই দেনাদার আবারও বেড়ে যাবে। সেই দেনাদার আবারও বেড়ে যাবে মানে সম্পদ বেড়ে যাবে। আর আমার ব্যাংকে কি টাকাটা ভাই জমা হয়েছে? সো ব্যাংক জমা কমে যাবে, আরেকটি সম্পদ আমাদের কমে যাবে। সো এখানে হচ্ছে কি? এ প্লাস এ মাইনাস। সো এটাও আমাদের কাঙ্ক্ষিত উত্তর হতে পারে না। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে পাওনাদারকে বিলে স্বীকৃতি প্রদান।
ওকে, আমরা উত্তরটি পেয়ে গেলাম যে পাওনাদারকে বিলে স্বীকৃতি প্রদান। এই মুহূর্তে আমরা একটু দেখবো, যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয় নিট লাভের প্রভাব কি হবে। এই জিনিসগুলোর প্রমাণ আছে, বাট আমি প্রমাণগুলো ক্লাসে যখন আলোচনা করব সেক্ষেত্রে আমি প্রমাণগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত আমরা কিছু মুখস্থ জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বছর শেষে যেগুলো অবিকৃত মজুত পণ্য আমাদের থেকে গেছে, সেই সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য যদি বেশি হয়, আমাদের মাথায় রাখতে হবে সমাপনী মজুত পণ্য যদি বেশি হয় মোট লাভ বেশি হবে, মোট লাভ বেশি হবে, এগুলো আমরা মাথায় রাখবো। বিক্রিত পণ্যের ব্যয় কম হবে, বিক্রিত পণ্যের ব্যয় কম হবে। অর্থাৎ শর্টকাট মাথায় রাখবো আমরা, সমাপনী মজুত পণ্য যত বেশি হবে মোট লাভ তত বেশি হবে। মোট লাভ যদি বেশি হয়, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলেও নিট লাভও কি হবে, বেশি হবে। নিট লাভও তখন, মোট লাভ যদি ভাই বেশি হয় নিট লাভ বেশি, মোট লাভ যদি কম নিট লাভ কম, এটা হচ্ছে সহজ হিসাব। আর বিক্রিত পণ্যের ব্যয় কম হয়, অর্থাৎ সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে একটা নেগেটিভ রিলেশন কাজ করে। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, এখানে বলছে সমাপনী মজুত পণ্য কম দেখানো। সমাপনী মজুত পণ্য যদি ভাই কম হয় তাহলে মোট লাভও কি হবে ভাই, মোট লাভও কম হবে। আর মোট লাভ যদি কম হয়, মোট লাভ যদি কম হয় নিট লাভও কম হবে। নিট লাভ যদি কম হয় কি হবে, নিট লাভ যদি কম হয় আয়করও কম দিতে হবে। আবার সমাপনী মজুত পণ্য বেশি হলে মোট লাভ বেশি হবে, মোট লাভ বেশি হলে নিট লাভও বেশি হবে, নিট লাভ বেশি হলে আয়করও বেশি দিতে হবে। ওকে, সো আমরা একটু খুঁজে বের করি যে সমাপনী মজুত পণ্য কম দেখালে নিট লাভে কি হবে। অবশ্যই নিট লাভ কম দেখানো হবে। সো নিট লাভ অতিরিক্ত, এটা উত্তর হিসেবে নেওয়া যাচ্ছে না। নিট লাভ কম দেখানো হয়, এটা উত্তর। নিট লাভে কোনো প্রভাব নেই ভাই, প্রভাব তো পড়বে, সো এটাকে উত্তর হিসেবে নিতে পারবো না। মোট লাভ অতিরিক্ত দেখানো হয় না, যেহেতু সমাপনী মজুত পণ্য কম মোট লাভ কম হবে, সো এটাও উত্তর হচ্ছে না। আমাদের উত্তর হচ্ছে নিট লাভ কম দেখানো হয়। ওকে, আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম। এই পর্যায়ে আমরা আরেকটু দেখি, আরো প্রশ্ন দেখছি। একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 20,000, 30,000 ও 70,000 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। আচ্ছা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় একদম সহজভাবে যদি শিখতে যাই, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করলে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমি একটু জাস্ট লিখবো যে প্রারম্ভিক মজুদ, মজুদের সাথে যদি আমরা ক্রয়কৃত পণ্যের ব্যয় যদি কি করি ভাই, যোগ করি। ক্রয়কৃত পণ্যের ব্যয় বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? পণ্য ক্রয়ের পর থেকে মজুরি খরচ, জাহাজ ভাড়া, ডক চার্জ, আমদানি শুল্ক, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, ড্রয়িং অফিসের বেতন, এই সমস্ত কিছু ব্যয় আছে। এই ব্যয়গুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যখন আমরা সমাপনী মজুদ বাদ দেই, যখন আমরা সমাপনী মজুদ বাদ দেই তখন আমরা পেয়ে যাব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। যখন আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দেই তখন আমরা সাধারণত পেয়ে যাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে যাই। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে কি কি দেওয়া আছে একটু খেয়াল করতে হবে। আমাদের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত, 20,000 টাকা। আমাদের সমাপনী মজুদ দেওয়া আছে 30,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত ভাই, 70,000 টাকা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করিতে, আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে কত, বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিন্তু আমাদেরকে দেওয়া আছে এবং সমাপনী মজুদ পণ্য আমাদেরকে দেওয়া আছে। দেখেন একটা জিনিস খেয়াল করি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অর্থাৎ এটা আমাদেরকে কিন্তু দেওয়া আছে, এটা আমাদেরকে দেওয়া আছে কত, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমাদের বের করতে হবে। আমাদেরকে দেওয়া আছে কত, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে হচ্ছে আমাদেরকে 70,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে হচ্ছে আমাদের 70,000 টাকা। এমন একটা ফিগার লাগবে যে ফিগার থেকে আমরা কত বাদ দিব, যে ফিগার থেকে আমরা সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমাদের 30,000 টাকা, এই 30,000 টাকা বাদ দিব এবং বাদ দিলে আমাদের কত হবে ভাই, বাদ দিলে আমাদের 70,000 হবে। এমন একটা ফিগার যে ফিগার থেকে 30,000 বাদ দিলে 70,000 হয়, এমন একটা ফিগার হচ্ছে 1 লক্ষ টাকা। অর্থাৎ এখানে সিস্টেমটা হচ্ছে এমন, 5 থেকে 2 গেলে হচ্ছে 3, 5 থেকে 3 গেলে হচ্ছে 2,
আবার 3 + 2 = 5, এই একটা সিস্টেম অঙ্কটা আমরা করে থাকি সাধারণত এখানে। তো এখানে এই সমাপনী মজুত পণ্য বের করার সিস্টেমটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সাথে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বের করার যে সিস্টেমটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যখন সমাপনী মজুত পণ্য যোগ করে দিব তখন আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অটোমেটিক পেয়ে যাব। তাহলে আমরা দেখি আমাদের সমাপনী মজুত পণ্য হচ্ছে 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 70,000 টাকা। তাহলে 70,000 যোগ 30,000 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1 লক্ষ। সো এটাই আমাদের উত্তর। ওকে, আমাদের উত্তর হচ্ছে 1 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছে। এখানে এই সূত্রটার মাধ্যমে আমরা উত্তরটা বের করেছি। এই পর্যায়ে একটু দেখি নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়। শেয়ার হোল্ডারদের সত্ত্ব হচ্ছে দুই ধরনের। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শেয়ার মূলধন, একটা হচ্ছে সঞ্চিতীয় উদ্বৃত্ত। একটা হচ্ছে শেয়ার মূলধন আর একটা হচ্ছে সঞ্চিতীয় উদ্বৃত্ত। এখন আমরা দেখব কোনগুলো শেয়ার মূলধনের অংশ এবং কোনগুলো সঞ্চিতীয় উদ্বৃত্তের অংশ। শেয়ার মূলধনের অংশ এবং সঞ্চিতীয় উদ্বৃত্তের অংশ বাদে বাকিগুলো শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ হতে পারে না। ওকে, সংরক্ষিত মুনাফা এটা সঞ্চিতীয় উদ্বৃত্তের অংশ, সো এটা অবশ্যই শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ, সো এটা উত্তর হবে না। সাধারণ সঞ্চিতি এটা তো প্রতিষ্ঠানের মালিকদের মালিকানা সত্ত্বের অবশ্যই একটি অংশ, সো এটাও উত্তর হবে না। মূলধন সঞ্চিতি, মূলধনের যে অংশটা জমা রাখা হয়, হ্যাঁ, মূলধনের যে অংশটা তহবিল করে জমা রাখা হয় সেটা হচ্ছে মূলধন সঞ্চিতি, এটাও প্রতিষ্ঠানের মালিকদের একটি সত্ত্ব, সো এটা উত্তর হবে না। শেয়ারে বিনিয়োগ এটা সম্পূর্ণ হচ্ছে শেয়ার হোল্ডারদের যে বিনিয়োগ করে, শেয়ার হোল্ডাররা যখন বিনিয়োগ করে তখন এটা কোম্পানির জন্য কি হতে পারে, কোম্পানির জন্য মালিক শেয়ার হোল্ডারদের কোনো সত্ত্বের অংশ হতে পারে না। সো এটা আমাদের কাঙ্ক্ষিত সেই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো যে শেয়ারে বিনিয়োগ এটা হচ্ছে আমাদের উত্তর। লাইভটা একটু শেয়ার করার জন্য অনুরোধ রইল। যারা আমার সাথে লাইভে আছেন, দেবাশিস রয়, আমজাদ আমরা দেখছি আছেন আমার সাথে লাইভে, আমজাদ ভাই আছেন, একটু লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। ওকে, আমরা এই পর্যায়ে আরো কিছু প্রশ্ন দেখব। একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না যখন মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে না। কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করবে, আচ্ছা কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে তখন কোম্পানির একটা লভ্যাংশ ব্যয় হয় এবং প্রদেয় লভ্যাংশ হিসেবে কোম্পানির দায় বৃদ্ধি পায়। তো যেহেতু একবার লভ্যাংশ ব্যয় হচ্ছে সেহেতু ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস হবে, সো মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে না, এটা মানা যাবে না কারণ লভ্যাংশ ব্যয় হয়। কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, কোম্পানি শেয়ার ইস্যু করলে তো ভাই কোম্পানির শেয়ার মূলধন বৃদ্ধি পায়, সো অবশ্যই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সো এটাও উত্তর হিসেবে নিতে পারবো না। কোম্পানি রাইট শেয়ার ইস্যু করলে, রাইট শেয়ার বা অধিকার শেয়ার কি, রাইট শেয়ার বা অধিকার শেয়ার হচ্ছে কোম্পানি শেয়ার ইস্যু করতেছে, কিন্তু এই কোম্পানি শেয়ার ইস্যু করার সময় কি করতেছে, তাদের যারা পুরাতন শেয়ার হোল্ডার আছে নতুন শেয়ার হোল্ডারদেরকে না বলে ওই শেয়ার অর্থাৎ শেয়ারগুলো বিক্রির সময় তারা তাদের পুরাতন শেয়ার হোল্ডারদেরকে একটা নির্দিষ্ট অংশ অথবা পুরোপুরিও হতে পারে, তারা তাদের পুরাতন শেয়ার হোল্ডারদেরকে সেগুলো ক্রয় করার জন্য একটা অধিকার দিচ্ছে, অধিকার শেয়ার হিসেবে কাজ করে। তো অধিকার শেয়ার ইস্যু সাধারণত শেয়ার ইস্যুর মতোই, সেক্ষেত্রে কোম্পানির ব্যাংক জমা বৃদ্ধি পায় এবং একই সাথে কোম্পানির শেয়ার মূলধন বৃদ্ধি পায়। সো শেয়ার মূলধন যেহেতু বৃদ্ধি পায় সেহেতু এটা মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে না। কোম্পানি পরিচালকদের ঋণ দেয়, আচ্ছা কোম্পানি যখন পরিচালকদের ঋণ দেয়, সাধারণত 94 সালে কোম্পানি আইন অনুযায়ী ঋণ দেওয়াটা আসলে কোম্পানির জন্য বেশ ভালো না, কারণ পরিচালকরা ঋণ যখন নেয় তখন কোম্পানির অ্যাকচুয়ালি ভাবমূর্তি নষ্ট হয়। সো এখানে কিন্তু এই তিনটি লেনদেনই কিন্তু মালিকানা সত্ত্ব পরিবর্তন করতেছে। বাট এটা যদিও ধরে নিলাম যে একটা কোম্পানি তার পরিচালকদেরকে ঋণ দিচ্ছে, ঋণ দিলে কোম্পানির কি হবে, কোম্পানির সম্পদ চলে যাবে, আরেকদিকে কোম্পানির কি হবে, সম্পদ একদিকে নগদ সম্পদ চলে যাবে, আরেকদিকে কিন্তু প্রদত্ত ঋণ হিসাবে অর্থাৎ প্রদত্ত ঋণ হিসাবে কোম্পানির একটা সম্পদ বৃদ্ধি পাবে, একটা সম্পদ বৃদ্ধি পাবে, একটা সম্পদ হ্রাস পাবে। সো এখানে মালিকানা সত্ত্বের কোনো ধরনের পরিবর্তন হবে না। সো আমাদের উত্তর হচ্ছে কোম্পানি পরিচালকদের যখন ঋণ দেয়। ওকে, এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন দেখব। 13 জুন তারিখে 2.10 নেট 30 শর্তে 750 টাকার বাকিতে বিক্রয় করা হয়, 16 জুন তারিখে 50 টাকার বিক্রয় ফেরত আসে, 23 জুন তারিখে সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে প্রাপ্ত অর্থের পরিমাণ কত? একটু খেয়াল করি। 13 জুন তারিখ, 13 জুন তারিখে আমরা একটা সেল করছি, তাদেরকে আমরা একটা শর্ত দিছি, বিক্রয় শর্ত, যে ভাই আপনি আমাদেরকে যদি 10 দিনের মধ্যে টাকাটা যদি দিতে পারেন তাহলে ভাই আমরা আপনাকে ভাই 2% ডিসকাউন্ট দিব। আমরা আপনাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব? 2%। এবং তাকে আমরা কিন্তু আরেকটা শর্ত দিয়ে দিছি যে ভাই আপনাকে কিন্তু আপনি ডিসকাউন্ট নেন না নেন এটা আপনার ব্যবসায়িক ঋণের বিষয়, এটা আপনার ব্যবসার পার্ট,
এটার সাথে আমাদের কোনো কাজ নাই। কিন্তু ভাই আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাইলে আপনাকে 30 দিনের মধ্যে আমাদের টাকা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে, পরবর্তীতে না হলে আমরা আপনাকে আর কোনো বাকিতে পণ্য দিব না। এটা হচ্ছে একটা সত্য, এবং এটা হচ্ছে একটি নগদ বার্তার সত্য। কিসের সত্য? এটা কিন্তু কারবারি বার্তা না, এটা কিন্তু বিক্রয়ের সাথে সাথে ডিসকাউন্ট হয়নি। এটা কিভাবে ডিসকাউন্ট হয়েছে? বিক্রয় করার পরে দেনাদার পাওনাদারদের মধ্যে একটা ডিসকাউন্ট। তো এটা অবশ্যই এটা হচ্ছে নগদ বার্তার একটি পার্ট। ওকে, তাহলে আমরা বিক্রয় করেছি কয় টাকা? আমরা বিক্রি করেছি হচ্ছে 750 টাকা। এই পর্যায়ে আমরা একটু দেখে নিই 16 জুন তারিখে কি হয়েছে। 16 জুন তারিখে ওই ব্যক্তি 50 টাকার বিক্রয় ফেরত আসছে। ওকে, ফেরত, যেটা ফেরত দিয়ে দিছে ওটা তার বিক্রয় হিসেবে গণ্য হবে না, ওই পরিমাণ দেনাদার তো আমাদের কমে যাবে। তাহলে আমরা এখন ওই ব্যক্তি থেকে পাই কয় টাকা ভাই? 700 টাকা। এখন আমরা বিক্রি করছি 13 তারিখে, আর সে আমাদেরকে টাকা দিছে কত? 23 তারিখে। তাহলে 23 তারিখ যদি হয়, আমরা 14 তারিখ থেকে কাউন্ট করবো। 14 তারিখ থেকে যদি 23 তারিখ পর্যন্ত কাউন্ট করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে ব্যক্তি আমাদেরকে 10 দিনের মধ্যে কিন্তু টাকা দিয়ে দিছে। তো 10 দিনের মধ্যে টাকা দিলে আমরা ওকে বলছিলাম যে 2% ডিসকাউন্ট করব। তো যেহেতু 10 দিনের মধ্যে টাকা দিলে 2% ডিসকাউন্ট করব, সেহেতু আমরা ওকে 2% দিব ডিসকাউন্ট। তাহলে 700 টাকা 2% যখন আমরা ডিসকাউন্ট দিব, 700 টাকা 2% কত হবে? 700 টাকা 2% হচ্ছে 14 টাকা। 14 টাকা। এই 14 টাকা যখন আমরা বাদ দিয়ে দিব তখন কত হচ্ছে? 686 টাকা। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আমাদের উত্তর হচ্ছে কত ভাই? 686 টাকা। অর্থাৎ আমরা এই বিক্রি থেকে কয় টাকা পাবো ভাই? অর্থের প্রাপ্ত অর্থের পরিমাণ কত হবে? 686। এখানে কিন্তু আনসারে 685 আছে, খেয়াল করতে হবে। তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আমরা ভুল করে ফেলার জন্যই কিন্তু এটা দেওয়া আছে 685। তো আমাদের উত্তর হচ্ছে কোনটা? 686। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট 24-25 সেশনে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে একটা প্রশ্ন বাতিল হয়েছিল গত বছরে, এবং সেই গত বছরে যে প্রশ্নটা আমাদের বাতিল হয়েছিল সেই বাতিল প্রশ্নটা কেমন ছিল আমরা একটু দেখব। যে ওই প্রশ্নটা তো আমরা দেখলাম, এই প্রশ্নটা তো বেশ সহজ একটি প্রশ্ন ছিল। আমরা একটু দেখবো যে বাতিলকৃত প্রশ্নটা কেমন ছিল, যেটা বাতিল হয়েছিল। আচ্ছা, এখানে বলছে যে তাসনু ট্রেডার্স ভুলক্রমে 80,000 টাকার অনুপার্জিত সেবায়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? অনুপার্জিত সেবায় অর্জন হইছে, অর্জন হওয়ার পরে সমন্বয় সাধন করেনি। আচ্ছা, একটু দেখি অনুপার্জিত আয়টা কিভাবে হয়, হিসাবভুক্ত হয়। আমরা একটু দেখি অনুপার্জিত আয়। আচ্ছা, এই অনুপার্জিত আয় যখন পাওয়া যায়, একটা প্রতিষ্ঠানের সাধারণত দায় বাড়ে। এই অনুপার্জিত আয় যখন সৃষ্টি হয় তখন একটা প্রতিষ্ঠানের কি হয় ভাই? দায় বাড়ে। অর্থাৎ আমি তোমাদেরকে পড়াবো বলে অগ্রিম টাকা নিয়ে ফেলছি কয় টাকা? 80,000 টাকা। তোমাদেরকে পড়াবো বলে আমি অগ্রিম টাকা নিয়ে নিছি 80,000 টাকা। এটা আমার জন্য কি ভাই? এটা আমার জন্য একটা দায় সৃষ্টি হলো। এখন এই দায় কিভাবে মওকুফ হবে? এই দায় কিভাবে কমতে থাকবে? এই দায় ধীরে ধীরে যখন আমি তোমাদেরকে পড়াতে থাকবো, ধীরে ধীরে এই 80,000 টাকা কমতে থাকবে। অর্থাৎ এখন আমি কি করছি? তোমাদেরকে পড়াই ফেলছি। 80,000 টাকা অনুপার্জিত সেবায় করার পরে অর্জন করে ফেলছি। কিন্তু অর্জন করে আমি কি করিনি? সমন্বয় সাধনটা করিনি। সমন্বয় করার কথা ছিল, সেই সমন্বয়টা করিনি। আচ্ছা, মনে করো আমার অনুপার্জিত আয় হলো, এরপরে আমি মনে করো সমন্বয় করছি। সমন্বয় করলে কি হবে? আমি যখন সমন্বয় করলে আমার যে দায়টা ছিল সেই দায়টা কমে যাবে না ভাই? সে দায় এখন কমে যাবে, দায় কমে। এবং একই সাথে দায়টা আমার আয় অর্জিত হয়ে গেল না? আয় অর্জিত হওয়ার সাথে সাথে আয়ও বাড়ে। দায় কমে, আয় বাড়ে। এটা ছিল সমন্বয় করলে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যদি সমন্বয় সাধন না করে তখন কি হবে? তখন হবে ঠিক এটার বিপরীত হবে। তখন এটার বিপরীত যদি হয় তাহলে হবে কি? দায় কমার বদলে কি হবে ভাই? দায় উল্টা বেড়ে যাবে, কারণ আমরা সমন্বয় করিনি। আর আয় বৃদ্ধি ছিল, আয় বৃদ্ধির বিপরীতে কি হবে? আয় কমে যাবে। অর্থাৎ এই সমন্বয়ের কারণে কি হবে? দায় বাড়বে, আয় কমবে। আমরা একটু দেখি, আয় বেশি, আয় তো কমে যাবে ভাই, এটা হবে না। দায় কম, দায় তো বাড়বে, সো এটাও হবে না। দায় বেশি দেখানো হবে, হ্যাঁ দায় বেশি দেখানো হবে, এটা আছে। মুনাফা বেশি দেখানো হবে না ভাই, আয় তো কমে যাচ্ছে, আয় কমে গেলে তো মুনাফা বেশি হবে না।
তো এটা উত্তর না, আমরা একটু উত্তর দেখে নিব। উত্তর হচ্ছে দায় বেশি দেখানো হবে, দায় বেশি দেখানো হবে। ওকে, আমরা আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখলাম। এই প্রশ্নটার একটা প্রশ্ন আমি তার আগে সলভ করে দিয়েছি, এটা আমি হোমওয়ার্ক হিসেবে রাখলাম। সবাই যারা পরবর্তীতে এই ভিডিও ক্লাসটা দেখবে এবং লাইভ ক্লাসটা যখন ভিডিওতে আপলোড করা থাকবে, সবাই এই প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে সবাই। এটা আমি চেষ্টা করব সবার যে কমেন্টস গুলো থাকবে প্রত্যেকটার কমেন্টস এর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং সবাই এই প্রশ্নটার উত্তর, আমি প্রশ্নটা একটু দেখার জন্য সুযোগ করে দিচ্ছি, এবং সবাই এই প্রশ্নটা একই সাথে স্ক্রিনশটও দিয়ে দেওয়া হবে, স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে কমেন্ট বক্সে, তোমরা স্ক্রিনশট পেয়ে যাবে, এবং এটার উত্তর কিন্তু সবাইকে করতে হবে। ওকে, আমরা এই প্রশ্নটা একটু স্কিপ করে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, মুনাফা জাতীয় খরচ যে সমস্ত খরচগুলো আমাদের নিয়মিতভাবে ঘটে, যে সমস্ত খরচগুলো সাধারণত মূলধন জাতীয় তুলনায় একটু কম হয়, যে সমস্ত খরচগুলো প্রতিষ্ঠানে নিয়মিতভাবে, অর্থাৎ যেগুলোর পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকে, পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকে, এই ধরনের যে সমস্ত লেনদেন ঘটে থাকে সেগুলোকে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে, বাট এখানে প্রশ্ন হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় হবে ঠিক আছে, বাট মুনাফা জাতীয় ব্যয় হতে আবার বিলম্ব, মানে আরো দেরি, মুনাফা জাতীয় ব্যয় এবং সেই ব্যয় হতে আরো বিলম্ব, এই ধরনের ব্যয় সাধারণত হয় হচ্ছে ধরো অগ্রিম কোনো বিজ্ঞাপন করলে, যেটাকে আমরা বলি বিলম্বিত বিজ্ঞাপন, এই ধরনের, অর্থাৎ কোনো একটা খরচ আমরা অগ্রিম করে রাখছি অনেক টাকা এবং সেটা খরচ হতে সময় লাগতেছে, মুনাফা জাতীয় ব্যয় হতে সময় লাগতেছে, মুনাফা জাতীয় ব্যয় হতে সময় লাগতেছে, এই ধরনের কিছু। অর্থাৎ অবচয়, অবচয় তো ভাই এটা একটা স্থায়ী খরচ, এটা হতেই থাকবে নিয়মিত প্রতিষ্ঠানে, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, নট বিলম্বিত মুনাফা। এটা অবশ্যই একটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এটা কোনো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় না। অবলোপনও ঠিক একই, এটা একটা মুনাফা জাতীয় ব্যয় কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় না। প্রাথমিক খরচ, এটা হচ্ছে একটি অলিক সম্পদ, ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়, এটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে একটা অসমন্বয়কৃত ব্যয়, প্রাথমিক খরচ। তো এটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি না। অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম অনেক টাকা খরচ করে ফেলছি কিন্তু সব টাকা এখনো পর্যন্ত আমাদের কি হয়নি, ব্যয় হয়নি, তাহলে ওইটাই হচ্ছে কি ভাই, ওইটাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওকে, অগ্রিম প্রদত্ত খরচ আমরা উত্তর দেখে নিচ্ছি। আমরা পরবর্তী একটি প্রশ্ন দেখব, খুবই মজার একটি প্রশ্ন, এবং এটা প্রত্যেক বছর এখান থেকে একটা প্রশ্ন আসবে এই লাভ ক্ষতির পার্সেন্টেজ থেকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা দেখব নিট বিক্রয় মোট মুনাফার পরিমাণ 30,000 টাকা, 6,000 টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে বিক্রয় দিয়ে দিছে 30,000 টাকা, লাভ দিয়ে দিছে কত ভাই? 6,000 টাকা। আচ্ছা দেখেন একটা জিনিস, আমাদের লাভের সূত্র কি ভাই? লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা আমাদের লাভের সূত্র। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হচ্ছে ভাই আমাদের কি লাভের সূত্র। আচ্ছা তাহলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 30,000 টাকা। আমাদের লাভ দেওয়া আছে কত? আমাদের লাভ দেওয়া আছে হচ্ছে 6,000 টাকা। তাহলে ভাই আপনারাই বলেন যে আমাদের ক্রয় মূল্য কত হবে? আমাদের ক্রয় মূল্য হচ্ছে 24,000 টাকা। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ওকে, তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার আমরা কিভাবে বের করব? মুনাফার হার, এটা করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি একদম ম্যানুয়াল পদ্ধতিটা এখানে অর্থাৎ লাইভ ক্লাসে আমি খুব ম্যানুয়াল পদ্ধতিটা দেখা দিচ্ছি। যখন তোমরা আমাদের এই ক্লাসে অ্যাড হয়ে যাবে, সবাই যখন ক্লাসে অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটার খুব সহজ একটা টেকনিক আছে যেটা তোমরা খুব সহজে পরীক্ষাতে বসে উইদিন 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে উত্তর করা সম্ভব। এই প্রশ্নটা 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে খুব দ্রুত, একটা একটা সিরিয়াল আছে পার্সেন্টেজ গুলোর, যখন ওই সিরিয়ালের সাথে মিলে যাবে পার্সেন্টেজ গুলো, তখন উত্তর করাটা একদম খুব দ্রুত সময়ের মধ্যে সম্ভব। সো আমি এখানে জাস্ট ম্যানুয়াল কিভাবে উত্তরটা হবে আমি সেটা বের করে দিচ্ছি। সো এখানে মুনাফার হার হচ্ছে কিভাবে আমরা করব মুনাফার হার, আমাদের তখন ছিল বিক্রয় মূল্য এবং দেওয়া ছিল মোট মুনাফা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফা। তাহলে ভাই আমাদের ক্রয় মূল্য আমরা কত বের করেছি? 24,000। 24,000, মুনাফা হচ্ছে আমাদের কত? 6,000। সো 24,000 এর মধ্যে 6,000 টাকা যদি মুনাফা হয়, এটা কত পার্সেন্ট হয়?
এটা কত পার্সেন্ট হয়? যারা আছেন কমেন্ট কি জানাবেন, এটা কত পার্সেন্ট হয়? কত পার্সেন্ট হয় ভাই এটা? কে কে আছেন এটার পার্সেন্টেজ জানাবেন। ওকে, এটার পার্সেন্টেজ আমি করে দিচ্ছি। সো এখানে আমরা দুইটা শূন্য এখান থেকে বাদ দিয়ে দিলাম, আরো একটা শূন্য বাদ দিয়ে দিলাম। সো উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে এটাকে যখন আমরা ভাগ করব 600 কে 24 দিয়ে, তখন উত্তর হচ্ছে 25। উত্তর হয় 25। আপনারা ভাগ করে দেখতে পারেন। সো পার্সেন্টেজ 25%, উত্তর হচ্ছে 25%। এটাই হচ্ছে ভাই উত্তর। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। সো আমরা উত্তরটা একটু দেখি, 25%। ওকে, ফার্স্ট। ওকে, এখন আমরা একটি প্রশ্ন দেখব যে একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা, এর ব্যবহারিক জীবনকাল হচ্ছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ব্যবহার করলে অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ কত? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি। এটা থেকে বিশ্ববিদ্যালয় অনেক বেশি প্রশ্ন করে এবং বিশ্ববিদ্যালয়ের কাছে এটা খুব প্রিয়। তো বর্ষ সংখ্যা সমষ্টি বের করতে হলে আমাদেরকে বছরগুলোকে যোগ করতে হবে। এখানে বছর হচ্ছে কত? 10টা। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ, এভাবে পুরোটা যোগ করতে হবে। এই সবগুলো বছর যোগ করে আমাদেরকে কি করতে হবে? বর্ষ সংখ্যার সমষ্টি বের করে নিতে হবে ফার্স্টে। তো আমরা এভাবে বের না করে আমরা খুব সহজ একটি সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আগে আমরা বর্ষ সংখ্যার সমষ্টিটা বের করব। বর্ষ সংখ্যার সমষ্টি বের করার যে সূত্রটা, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এখানে n বলতে আমরা আয়ুষ্কালটাকেই বুঝাবো। n বলতে আমরা কাকে বুঝাবো? n বলতে আমরা বুঝাবো হচ্ছে আয়ুষ্কালকে। এখানে আয়ুষ্কাল হচ্ছে 10 যোগ 1 2। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 11 2, তাহলে হচ্ছে কত? 110। 110কে যখন 2 দিয়ে ভাগ করব তখন উত্তর হচ্ছে কত ভাই? উত্তর হচ্ছে 55। তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি আমরা কত পাচ্ছি ভাই? বর্ষ সংখ্যার সমষ্টি আমরা পাচ্ছি হচ্ছে 55। ফার্স্ট হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে হবে। বর্ষ সংখ্যার সমষ্টিকে ব্যবহার করে আমরা অবচয়ের পরিমাণটা বের করব। তাহলে আমরা অবচয় বের করতে বলছে কত নাম্বার বছরে? 8 নাম্বার বছরে। আর আমাদের আয়ুষ্কাল হচ্ছে কত? 10 বছর। আচ্ছা, বর্ষ সংখ্যার সমষ্টি সিস্টেম হচ্ছে যে অবশিষ্ট কত সময় আছে ওইটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু আমাদের আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, আমরা অবচয় বের করব হচ্ছে অষ্টম বছরে। তাহলে অষ্টম বছরের অবচয় মানে অষ্টম বছরকে সহ কাউন্ট করতে হবে, অর্থাৎ অষ্টম বছর, নবম বছর, দশম বছর। এখনো পর্যন্ত আমাদের হাতে তিনটি বছর রয়েছে। এই 3টা বছরের কি হবে? অর্থাৎ পরবর্তী জীবনকাল, অর্থাৎ মেশিনটির পরবর্তী জীবনকাল অষ্টম বছরে যদি আমরা হিসাব করি, অষ্টম বছর, নবম বছর, দশম বছর, টোটাল 3 বছর পরবর্তী জীবনকাল আছে এই মেশিনটার। এই পরবর্তী জীবনকালের উপরই এটাকে কি করতে হয়? এটাকে আমরা এখানে এটাকেই নিব। সো একটু খেয়াল করি আমরা কিভাবে আমরা বার্ষিক অবচয়টা বের করব। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে বার্ষিক অবচয়টা বের করার সিস্টেমটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। অবচয়যোগ্য মূল্য বের করার সিস্টেমটা কি? সম্পত্তির অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। আমরা জানি শুধুমাত্র ক্রমহ্রাসমান পদ্ধতি ছাড়া বাকি সকল পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বের করার সময় সম্পত্তির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়। সো আমরা এখানে সম্পত্তির অর্জন মূল্য হচ্ছে 60,000, যেহেতু এখানে আর অন্য কোনো ব্যয় নেই ক্রয় মূল্য ছাড়া। সো এটা হচ্ছে 60,000। তো এখান থেকে আমরা 5,000 বাদ দিব। 5,000 বাদ দিব। আমাদের অবশিষ্ট বছর ছিল কত ভাই? অবশিষ্ট বছর ছিল 3, আর আমাদের বর্ষ সংখ্যার সমষ্টি ছিল 55। তাহলে আমাদের সিস্টেমটা কি? অবশিষ্ট বছর দিয়ে আমরা সেটাকে গুণ করব কাকে? অবচয়যোগ্য মূল্যকে। আর ভাগ করব কাকে? কত দিয়ে ভাগ করব? হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে। তো তোমরা যখন এটা উত্তর করবে তখন এখানে উত্তরটা হচ্ছে 55,000। 55,000 ইন্টু হচ্ছে 3, নিচে আছে কত? 55। এটা ভাগ করলে হচ্ছে কত? 1,000। সো 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3,000। আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি। বর্ষ সংখ্যার সমষ্টিতে আমাদের উত্তর হচ্ছে কত ভাই? উত্তর হচ্ছে 3,000। সো আমরা এই স্লাইডটা ভালো করে খেয়াল করব কিভাবে বর্ষ সংখ্যার সমষ্টি বের করেছিলাম, এবং একই সাথে আমরা এই প্রশ্নটা আমরা খেয়াল করব। হ্যাঁ, কিভাবে আমরা এখানে কিভাবে সলভ করেছি এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে।
এখন চলে আসি, মুদ্রাস্ফীতিকালে কোন মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে? সর্বনিম্ন আয়করের কথা বলছে ভাই। আচ্ছা, তার আগে আমি একটু বলি যে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অনেক ধরনের আছে, কিন্তু সাধারণত আমরা এইচএসসি লেভেলে যে পড়াশোনা করেছি সেখানে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি মূলত আমরা দেখেছি হচ্ছে লাইফো, ফাইফো, হচ্ছে লাইফো, ফাইফো এবং হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। লাইফো লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে কি পরে আসলে আগে যায়। ফাইফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট আগে আসলে আগে যায়। ওয়েটেড অ্যাভারেজ মেথড, এখানে হচ্ছে পণ্যগুলো আগে পরে কোনো সিস্টেম নেই, সবগুলো অ্যাভারেজে হয়ে যায় একসাথে। এখন এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে মূল্যস্ফীতিকাল। মূল্যস্ফীতিকালকে আমরা বলতে পারি যে মূল্য বৃদ্ধি পর্যায়। মূল্যস্ফীতি মানে হচ্ছে কি ভাই? মূল্য বৃদ্ধি পর্যায়, মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধি পর্যায়ে সাধারণত হয় কি, এই মূল্য বৃদ্ধি পর্যায়ে আমি বিস্তারিত, এগুলো হচ্ছে বিস্তারিত প্রমাণ স্বরূপ আমার আলোচনা আছে, এবং ক্লাসগুলো যখন তোমরা করবে তখন এই বিষয়গুলোর অনেক বেশি বেশি বিস্তারিত আলোচনা আমি একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব যে কিভাবে কোন পদ্ধতিতে সিস্টেমটা কেমন। হ্যাঁ, এখানে জাস্ট আমি খুব দ্রুত, যেহেতু আমাকে শেষ করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর, সো আমি সহজ একটি টেকনিক শিখিয়ে দিব। সেটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে মূল্য বৃদ্ধি পর্যায়ে, মূল্য বৃদ্ধি পর্যায়ে, মূল্য বৃদ্ধি পরিস্থিতিতে, মূল্য বৃদ্ধি পরিস্থিতিতে কার্যকর হচ্ছে লাইফো, আর মূল্য হ্রাস পরিস্থিতিতে কার্যকর হচ্ছে কি ফাইফো। মূল্য বৃদ্ধিতে হচ্ছে কি ভাই? লাইফো, আর মূল্য হ্রাস পরিস্থিতিতে হচ্ছে কি ফাইফো। এখন মূল্য বৃদ্ধি পরিস্থিতিতে লাইফো কেন কার্যকর, এটা জাস্ট একটু আলোচনা করব। সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি পরিস্থিতিতে লাইফো কার্যকর হওয়ার প্রধান কারণ হচ্ছে মূল্য বৃদ্ধি পরিস্থিতিতে লাইফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কম হয়। আমরা জানি হিসাব বিজ্ঞান সবসময় তার নীতিমালাগুলোকে মেনটেন করে। তো নীতিমালার মধ্যে যেটা রক্ষণশীলতা নীতি আছে, রক্ষণশীলতা নীতির মধ্যে বলা আছে যে সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য বাজার মূল্য এবং হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে বিবেচনা করতে হবে। এবং লাইফো পদ্ধতিতে কি হয়? মূল্য বৃদ্ধি পরিস্থিতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কম হয়, সমাপনী মজুত পণ্যের মূল্য কি হয়? কম হয়। আচ্ছা, সমাপনী মজুত পণ্যের মূল্য কম মানে কি? মোট লাভও কম। সমাপনী মজুত পণ্য কম, মোট লাভও কম। মোট লাভ কম হলে নিট লাভও কম, আয়করও কম। অর্থাৎ এখানে লাইফো পদ্ধতিতে কি হবে? সমাপনী মজুত পণ্য কম, মোট লাভ কম, নিট লাভ কম, আয়কর কম। আর ফাইফো পদ্ধতিতে এটা হচ্ছে মূল্য হ্রাস পরিস্থিতি। আর আমাদের তো মূল্য হ্রাস পরিস্থিতি নিয়ে প্রশ্নটা করে নাই, আমাদের প্রশ্নটা করছে মূল্য বৃদ্ধি পরিস্থিতি নিয়ে। সো আমরা মূল্য হ্রাস পরিস্থিতিতে আপাতত যাব না, জাস্ট এটাই মাথায় রাখবো, মূল্য হ্রাস পরিস্থিতিতে ফাইফো পদ্ধতি কার্যকর, কারণ মূল্য হ্রাস পদ্ধতিতে ফাইফো পদ্ধতিতে কি হয়? ফাইফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কম হয়। ওকে, এখন যেহেতু মূল্য হ্রাস পদ্ধতি লাইফো পদ্ধতি কার্যকর, সো সর্বনিম্ন আয়কর, যেহেতু সমাপনী মজুত পণ্য কম, মোট লাভ কম, নিট লাভ কম, আয়করও কম, সো উত্তর হচ্ছে শেষে আসলে আগে যায় পদ্ধতি, লাইফো, লাইফো মেথড। ওকে, উত্তর হচ্ছে শেষে আসলে আগে যায় পদ্ধতি। একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হলো পথে জমা, প্রতিমধ্যে জমা, মাঝ পথে আমানত, মাঝ পথে জমা, ডিপোজিট ইন ট্রানজিট, ট্রানজিটে জমা, ট্রানজিট চেক, এগুলো সব একই কথা। এগুলো যে কোনোটাই পরীক্ষার প্রশ্নে থাকতে পারে। ট্রানজিট চেক, ট্রানজিটে জমা, প্রতিমধ্যে আমানত, মাঝ পথে আমানত, মাঝ পথে জমা, প্রতিমধ্যে আমানত, এই ধরনের কথাগুলো থাকতে পারে। তো এই ধরনের কথাগুলো যখন থাকে, অ্যাকচুয়ালি জিনিসটা কি? প্রতিমধ্যে আমানত মানে কি আমি একটু আলোচনা করি। ধরো আমার দেনাদার থেকে আমি একটা চেক পেয়েছি, প্রতিমধ্যে আমানত। আমার দেনাদার থেকে আমি একটা চেক পাইলাম, দেনাদার থেকে প্রাপ্ত চেক, দেনাদার হতে প্রাপ্ত চেক, দেনাদার হতে প্রাপ্ত চেক। দেনাদার থেকে যে চেকটা ভাই আমি পাইছি, সেই চেকটা আমি কি পকেটে রাখি দিব না ব্যাংকে জমা দিব? অবশ্যই আমি ব্যাংকে জমা দিব। দেনাদার থেকে পাওয়া চেকটা আমি যখনই ব্যাংকে জমা দিব, ব্যাংকের কাজ কি? দেনাদারের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে এসে আমার অ্যাকাউন্টে কি করে দেওয়া? ক্রেডিট করে দেওয়া, আমার অ্যাকাউন্টে জমা করে দেওয়া। কিন্তু ব্যাংক কি করছে? আমি ব্যাংকে জমা করে দিছি, কিন্তু ব্যাংক এখনো পর্যন্ত সেটাকে রেখে দিছে। নির্দিষ্ট তারিখ এদিকে আমার চলে আসছে, নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যাংক কি করতে পারেনি। ব্যাংক কি করছে? ব্যাংক দেনাদারের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে এনে আমার অ্যাকাউন্টে জমা করতে পারেনি। তো যেহেতু আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করতে পারেনি, আমার টাকাটা কোথায় রয়ে গেছে? প্রতিমধ্যে রয়ে গেছে, মাঝপথে রয়ে গেছে। আমার আমানত কোথায়? মাঝপথে রয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে হবে কি, সাধারণত যখনই আমি একটা চেক ব্যাংকে জমা করছি, আমি কিন্তু নগদান বই থেকে কিন্তু কি করছি?
কাজটা করে ফেলছি, চেক জমা দেওয়ার সাথে সাথে নগদান হিসাব ডেবিট, অর্থাৎ নগদান বইতে ব্যাংক হিসাব ডেবিট করে ফেলছি, কারণ আমি জানি যে আমার চেক জমা হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকে এখনো দেনাদারের অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে আনছে, আনে নাই, আমি কিন্তু কাজটা করছি। তো আমার যেহেতু লেখা হয়ে গেছে, আমার কাজ শেষ, এখন কাজ করবে কে? ব্যাংক। ব্যাংকের কাজ করতে হবে, আমি যোগ করছি, আমার টাকা জমা হয়েছে, ব্যাংক তো যোগ করেনি, ব্যাংক তার হিসাবের সাথে কি করে দিবে? যোগ করে দিবে। ব্যাংক তার হিসাবের সাথে যদি ওই টাকাটা যোগ করে দেয়, আমার সাথে ব্যাংকের সাথে অ্যামাউন্ট কি হবে? আমার সাথে ব্যাংকের সাথে অ্যামাউন্ট মিলে যাবে। সো বইয়ের জের কাটা এসব হবে না, বইয়ের জের যোগ ব্যাংক হিসাবে যোগ করতে হবে। ব্যাংক কি করবে? যোগ করবে। ডেপোজিট ইন ট্রানজিট, দেনাদার থেকে চেক পাইছি, চেক পেয়ে নগদান বইতে আমি ইনপুট দিছি, নগদান বইতে আমার ব্যাংক হিসাবে আমি যোগ করছি, কিন্তু সেটা কি করতে হবে এখন? সেটা ব্যাংক কি করবে ভাই? ব্যাংক যোগ করবে, ব্যাংক যোগ করবে। সো উত্তর হচ্ছে ব্যাংক হিসাবের সাথে যোগ করে দেওয়া। ওকে, পরবর্তী প্রশ্ন, রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় মানে কি? আমরা কতগুলো গাছ আনছি, গাছ আনছি ভাই, গাছ কিনে ফেলছি অলরেডি, গাছ কিন্তু কাঁচামাল, কাঁচামাল কিনে ফেলছি। এখন আমরা সোফা বানাবো। কি বানাবো ভাই? সোফা বানাবো, অর্থাৎ সোফায় রূপ দিব। গাছ থেকে সোফা পর্যন্ত আনতে যে ব্যয় হয়েছে, গাছ থেকে সোফা পর্যন্ত আনতে, গাছ না কিন্তু, জাস্ট গাছের রূপটা চেঞ্জ করতে, গাছের রূপটা চেঞ্জ করতে, সোফা পর্যন্ত রূপ পাল্টাইতে যে ব্যয়টা হয়েছে, সেটাই হচ্ছে ভাই রূপান্তর ব্যয়। তাহলে কাঁচামাল ব্যয়টা সাধারণত হয় না, আমরা জানি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এগুলো যোগ করলে হচ্ছে, এগুলো যোগ করলে হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি খরচগুলো যোগ করলে হচ্ছে কারখানার উপরি খরচগুলো যোগ করলে হচ্ছে কারখানার ব্যয়। অর্থাৎ এই ক্ষেত্রে রূপান্তর ব্যয় হচ্ছে কোনটা? রূপান্তর ব্যয় হচ্ছে কাঁচামালকে বাদ দিয়ে জাস্ট প্রত্যক্ষ যে শ্রম আছে, সেই প্রত্যক্ষ শ্রমের সাথে যদি আমরা কারখানার উপরি খরচ অথবা উৎপাদন উপরি খরচ বলা যেতে পারে, কারখানার উপরি খরচের আরেক নাম হচ্ছে উৎপাদন উপরি খরচ, কারখানার উপরি খরচ, এটা যদি আমরা যোগ করে দেই, কারখানার উপরি ব্যয় যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি? রূপান্তর ব্যয়। অর্থাৎ গাছ কিনছি, সোফা বানাইতে খরচ হচ্ছে, গাছগুলোর মধ্যে শ্রম দিতে হবে, গাছগুলোর মধ্যে অন্যান্য আরো কিছু পরোক্ষ খরচ আছে, সেগুলো করতে হবে। সো উত্তর হচ্ছে কি ভাই? কাঁচামাল আসবে না, কাঁচামাল কোনোভাবে আসবে না। হচ্ছে কি স্থির পরিবর্তনশীল ব্যয়? না, এটা হবে না। প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি ব্যয়, হ্যাঁ, প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি ব্যয় যোগ করলে কি হবে? পেয়ে যাচ্ছি। প্রত্যক্ষ মজুরির সাথে পরোক্ষ মজুরি যোগ করা যাবে না, আবার প্রত্যক্ষ মজুরির সাথে পরোক্ষ মজুরি যোগ করা যাবে না। সো প্রত্যক্ষ মজুরির সাথে কারখানার উপরি ব্যয় যোগ করতে হবে। ওকে, সো এটাই আমাদের উত্তর। আমরা পেয়ে গেলাম যে প্রত্যক্ষ মজুরির সাথে কারখানার উপরি ব্যয় যোগ করে আমরা এটা পাবো। এ পর্যায়ে আমরা একটি ম্যাথ দেখে নিব। আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় 5,50,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 2 লক্ষ টাকা এবং সমাপনী মজুত পণ্য হচ্ছে 2,50,000 টাকা। ক্রয় পণ্যের মূল্য কত? ক্রয়কৃত মূল্যের ব্যয় বা পণ্যের মূল্য কত? সো আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত যোগ ক্রয় ব্যয় যোগ ক্রয় যোগ করলে হচ্ছে, অর্থাৎ ক্রয়কৃত সব ব্যয় যোগ করলে, এখানে অ্যাকচুয়ালি ক্রয় না, ক্রয়কৃত পণ্যের ব্যয়, ক্রয়কৃত পণ্যের ব্যয়, ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা পাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে কি বাদ দিলে ভাই? সমাপনী মজুত পণ্য বাদ দিলে, সমাপনী মজুত বাদ দিলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, সো আমরা একটু খেয়াল করি এই উত্তরটা আমরা কিভাবে করব। যে প্রারম্ভিক মজুদ আমাদের দেওয়া আছে কত ভাই? 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। এটা আমাদের দেওয়া নেই, এটা আমাদেরকে বের করতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমাদের দেওয়া নাই, আমাদেরকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া নাই, জাস্ট একটাই ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 2,50,000 টাকা। সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে কত ভাই? 2,50,000 টাকা। এই সমাপনী মজুদ পণ্য 2,50,000 টাকা বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে যাব কত? 5,50,000 টাকা। ওকে, তাহলে ভাই একটু খেয়াল করি, আমরা এমন একটা ফিগার থাকবে যে ফিগার থেকে 2,50,000 বাদ দিলে 5,50,000 টাকা হবে, সেটা কিন্তু আমরা জানি না এমন কত 2 লক্ষ, অর্থাৎ এমন একটা ফিগার যে ফিগার থেকে কি হবে
2,50,000 বাদ দিলে উত্তর হবে কত? 5,50,000 টাকা। তো আমার মনে হচ্ছে 8 লক্ষ টাকা থেকে, অর্থাৎ আমরা এই দুইটা ফিগার যখন যোগ করে দিব এই ফিগারটা আমরা পেয়ে যাব। অর্থাৎ 8 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা বাদ দিলে 5,50,000 টাকা। এখন আমাদেরকে এখানে 8 লাখ মিলাইতে হবে ভাই এই জায়গায়। অর্থাৎ প্রারম্ভিক মজুদ ছিল আমার 2 লাখ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে আমার কত? 8 লাখ। তাহলে প্রশ্ন হচ্ছে কি, ক্রয় পণ্যের মূল্য কত? সো ক্রয়কৃত পণ্যের ব্যয় কত হবে? 8 লাখ থেকে যখন আমরা 2 লাখ বাদ দিয়ে দিব, অর্থাৎ 6 লাখ। এই 6 লক্ষ হচ্ছে কি ভাই? এই 6 লক্ষ হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আশা করব সবাই বুঝতে পেরেছেন। সো উত্তর হচ্ছে 6 লক্ষ। আমরা নেক্সট, আমরা ধীরে ধীরে ক্লাসের শেষ দিকে চলে আসছি এবং একটু খেয়াল করি আমরা, একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়েছে। আগে সম্পদ ছিল, এখন সেটাকে বলতেছে ভাই খরচ। আচ্ছা, তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? ভাই সম্পদ তো মুনাফার উপর কোনো প্রভাব করে না, কিন্তু অ্যাকচুয়ালি সম্পদ যখন খরচ হিসেবে বিবেচিত হচ্ছে, সম্পদ যখন খরচ হচ্ছে, এটা কিভাবে হয়? মনে করো আমরা অনেকগুলো সাপ্লাইজ কিনছিলাম, সাপ্লাইজ ব্যবহার হয়ে গেছে এখন, তো যখন সাপ্লাইজটা ব্যবহার হচ্ছে তখন এটা কিন্তু সাপ্লাইজ খরচ। তো এই ধরনের যখন খরচ হিসেবে স্বীকৃতি হয়ে যায় তখন কি হবে? খরচ যত বাড়বে মুনাফা তত ভাই কমবে। সো নিট মুনাফার উপর প্রভাব কি পড়বে? নিট মুনাফা কমে যাবে, কারণ খরচ হচ্ছে, খরচ বাড়লে নিট মুনাফা কমবে, নিট মুনাফা হ্রাস পাবে। সরাসরি উত্তর। ওকে, আমরা সরাসরি উত্তর দেখে নিলাম, নিট মুনাফা হ্রাস পাবে। আচ্ছা, এখন আমরা দেখবো সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়। এটা অলরেডি আগের প্রশ্নে আলোচনা করা হয়েছে, সো এটাও সবাই উত্তর করে দিবা, এটাও সবাই উত্তর করে দিবা যে সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করে দেওয়া হয়, এটাও সবাই উত্তর করে দিবা কমেন্টে। অর্থাৎ 11 নম্বর প্রশ্নটাও থাকলো, 11 নম্বর প্রশ্নটা, এবং আমরা এই 11 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে দিব, 11 নম্বর প্রশ্নটা আমরা স্ক্রিনশট দিয়ে দিব। ওকে, সো উত্তর দেখে গেলে তো সমস্যা, উত্তর নিজেদেরকে বের করতে হবে। ওকে, বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করে? বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করে? আচ্ছা, সম্পদ, সম্পদ সাধারণত ডেবিট জের প্রকাশ করে। সম্পদ সাধারণত কি করে? ডেবিট জের। আচ্ছা, আর সম্পদকে যে কমাই দেয়, সম্পদকে যে কমাই দেয় সেগুলোকে বলা হচ্ছে বিপরীত সম্পদ। যেমন পুঞ্জীভূত অবচয়, যেমন পুঞ্জীভূত অবচয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই টাইপসের কিছু হিসাব আছে যেগুলো সাধারণত কি হয়? সম্পদকে কমাই দেয়। তো যেগুলো অবচয়, পুঞ্জীভূত অবচয়, হ্যাঁ এগুলো হচ্ছে কি পুঞ্জীভূত অবচয়টা আমরা বেশি মাথায় রাখবো। পুঞ্জীভূত অবচয়, অবচয় সঞ্চিতি, ক্রমযোজিত অবচয়, এটাই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, অনাদায়ী পাওনা সঞ্চিতি এগুলো পরীক্ষায় বেশি আসে। এগুলো হচ্ছে কেমন? এগুলো হচ্ছে বিপরীত সম্পদ, কারণ এগুলো সম্পদকে কমায় দেয়। প্রত্যেকটা হিসাবের একটি প্রতি হিসাব আছে, এটা বিপরীত সম্পদ না বলে প্রতি সম্পদও বলতে পারতো প্রশ্নে। সো প্রতি শব্দটার মানেও হচ্ছে কিন্তু বিপরীত। সো প্রতি সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করবে? সম্পদ যদি ডেবিট জের হিসাব করে, প্রতি সম্পদ হিসাব কি করবে জানো? প্রতি সম্পদ হিসাব হচ্ছে তার উল্টা। প্রতি সম্পদ হিসাব হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করবে। প্রতি সম্পদ হিসাব ক্রেডিট জের প্রকাশ করবে, ক্রেডিট জের। সো আমাদের উত্তর সরাসরি আমরা পেয়ে গেলাম, উত্তর হচ্ছে ক্রেডিট জের। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা একটু উত্তরটি দেখে নিব। ক্রেডিট জের। আশা করি তোমরা আজকের লাইভ ক্লাসটি যারা এখনো দেখতে পাওনি বা লাইভ ক্লাসটি যারা জয়েন করতে পারোনি তারা পরবর্তীতে এই লাইভ ক্লাসটি দেখে নেবে, এবং তোমরা খুব দ্রুত আমাদের যে কোর্সগুলো আছে সেই আমাদের যে ডিইউসি চ্যাম্পিয়ন ব্যাচ, এবং সেই চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 4-4টে আমাদের বই, তার সাথে আরো বেশ কিছু মডিউল থাকবে, আপডেট কিছু বই আমরা করার চেষ্টা করতেছি খুব দ্রুত, ওগুলো তোমরা পাবে। সো সবাই আমি আশা করব যে তোমাদেরকে আমি আরো বেশি বেশি লাইভ ক্লাস দিতে পারবো, এবং তোমরা দ্রুত আমাদের যে অনলাইন কোর্সটি আছে সিইউসি চ্যাম্পিয়ন ব্যাচ, এবং সেই ডিইউসি যে চ্যাম্পিয়ন ব্যাচটা আছে সেই চ্যাম্পিয়ন ব্যাচে তোমরা খুব দ্রুত, অর্থাৎ ডিইউ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমরা খুব দ্রুত জয়েন করে নিবে। ওকে, এছাড়াও আমাদের চিটাং ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির জন্য যে সমস্ত কোর্সগুলো, সেই কোর্সগুলো কিন্তু আমাদের আছে। তোমরা চাইলে সেই কোর্সগুলোতে খুব দ্রুত এনরোল করে তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নে তোমরা এক ধাপ এগিয়ে যেতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো একটা লাইভে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।